দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা। শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিনি মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। পরে 8 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেন। এরপর 13 আগস্ট থেকে সারা দেশে একের পর এক মামলা শুরু হয়। এসব মামলায় এখন পর্যন্ত সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, সাবেক আইজিপি, সরকারি কর্মকর্তা সহ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। দর্শক, ডিবি পুলিশ আটক করেছে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে। আমরা একটু ডিবি কার্যালয়ের মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে যাচ্ছি। আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ সেখান থেকে জানাবেন। রেদওয়ান, একটু জানতে চাই যে তার এই যে আটককৃত যে আসামি তৌফিক-ই-ইলাহী চৌধুরী, তাকে নিয়ে আসা হয়েছে কিনা এবং তাকে নিয়ে বিস্তারিত কিছু জানিয়েছে কিনা ডিবি। মনির, মহানগর ডিবি পুলিশের একটি দল কিন্তু রাত আনুমানিক 10টার দিকে তাকে গ্রেফতার করেছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করার পর তাকে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসার কথা রয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। রাজধানীর এই মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে আমি বেশ কিছুক্ষণ ধরে অবস্থান করছি। এইখানে আসলে এরই মধ্যে কিন্তু তাকে নিয়ে আসা হবে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি এবং যেটি আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকটি মামলায় কিন্তু তিনি আসলে বেশ কয়েকটি মামলা হয়েছে তার বিরুদ্ধে। তার মধ্যে কোন মামলায় আসলে তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেটি কিন্তু আমরা এখনো নিশ্চিত নই। তবে এর আগেও আসলে আমরা যেটি দেখেছি, অন্যান্য উপদেষ্টা বা সরকার দলীয় যারাই ছিলেন তাদেরকে ডিবি কার্যালয়ে আনার পরদিন আদালতে তোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে নেওয়া হবে এমন তথ্য নিশ্চিত করেছেন এখানকার কর্মকর্তারা। এবং যেটি জানতে পেরেছি যে রাত 10টার দিকে তাকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করার পর তাকে এই মিন্টু রোডের ডিবি কার্যালয়ে কিন্তু তাকে নিয়ে আসা হবে। তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে আটক করার পর কিন্তু এই তথ্য আসলে জানিয়েছেন ডিবি কার্যালয় থেকে জানানো হয়েছে এবং পরবর্তীতে যে কোর্টের তোলার যে পরবর্তী প্রক্রিয়া সেটি কিন্তু কাল সকাল নাগাদ শুরু হবে। এবং যেটি আমরা জানতে পেরেছিলাম যে ঠিক ডিবি কার্যালয়ের সামনে এসে যেটি আমরা জানতে পেরেছি যে এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলে যে আসলে তাকে এখানেই নিয়ে আসা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি এখানে চলে আসবেন এবং পরবর্তী যে কার্যক্রম সেটি হয়তো আমরা আপনাদের জানাতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে রেদওয়ান। রেদওয়ান আহমেদ জানাচ্ছিলেন ডিবি কার্যালয়ের সামনে থেকে। ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান সহ 5 জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা রিয়াজ আহমেদ ও মানিকগঞ্জের সৌমিত্র সরকার। অপর 2 জনের নাম এখনও জানা যায়নি। ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলার আসামি তারা। পুলিশ জানিয়েছে দালালের মাধ্যমে ভারত যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। প্রাইভেট কার ভাড়া করে মহেশপুর সীমান্তে যাওয়ার পথে শহরের প্রধান বাস স্ট্যান্ড থেকে আটক করা হয়। ঝিনাইদহ সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন তারা। সীমান্তে বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় এখনও কোনো ব্যাখ্যা দেয়নি ভারত। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এই ধরনের কর্মকাণ্ডে শক্ত প্রতিবাদ জানানো অব্যাহত রাখবে বাংলাদেশ। হত্যা বন্ধ না হলে দ্বিপাক্ষিক সম্পর্কেও এর প্রভাব পড়বে বলে জানান তৌহিদ হোসেন। প্রতিবেশী দেশের বেসামরিক মানুষকে সীমান্তে হত্যা করে ভারতও কোনোভাবে লাভবান হচ্ছে না উল্লেখ করে তিনি তা বন্ধের তাগিদ দিচ্ছে বাংলাদেশ। এদিকে মঙ্গলবার নতুন পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার। এ সময় ঢাকা দিল্লি সম্পর্ক আগের মতোই অব্যাহত রাখার কথা জানিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। কোনো রিয়াকশন পাইনি এখন পর্যন্ত, অন্তত আমার জানা মধ্যে আমি কোনো রিয়াকশন পাইনি। আমরা আমাদের প্রতিবাদ এবং এটার বিচার চেয়েছি। এটা যে অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বলছি এবং সেটা আমরা আশা করবো যে তারা এটা কগনিজেন্সে নেবে। যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক, এটা আমরা কিন্তু উল্লেখ করেছি আমাদের নোটে এবং আমরা এটাকে যে স্পষ্টভাবে বলেছি আমরা এটা কন্ডেম করি এই কাজটাকে। ভারতের সাথে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর ভারতীয় হাইকমিশনার বলেছেন,
কোনো প্রকল্প স্থগিত হয়নি এখনও। ঠিকাদার দ্রুতই তাদের কাজে ফিরবে। অন্যদিকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর আয়োজন করা হবে স্মরণ সভার। এই আয়োজনের জন্য 5 কোটি টাকা অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি। ভারতের সাথে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প আছে বাংলাদেশের। প্রয়োজনেই এসব প্রকল্প, দুই দেশের স্বার্থেই এসব প্রকল্প চলমান থাকবে, এতে কোনো সমস্যা নেই। ভারতের সাথে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি। বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া 4 লেন সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই তারা কাজে ফিরবে। শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বহুল আলোচিত ভারত ও বাংলাদেশ সফর। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সূত্রে বলা হয়েছে 10 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত এই দুই দেশ সফর করবেন তিনি। নয়াদিল্লি সফরে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করবেন ডোনাল্ড লু। অংশ নেবেন ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস সামিটে। পাশাপাশি ভারত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথেও বৈঠক করবেন। পরে ঢাকা সফরে এসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের সাথেও বৈঠক করবেন তিনি। মার্কিন অর্থ বিভাগ, পররাষ্ট্র বিভাগ, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের কর্মকর্তারা থাকছেন প্রতিনিধি দলে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ব্যাংকে টাকা জমা দেওয়ার সিরিয়ালে দাঁড়ানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থীর মাঝে। এক পর্যায়ে ঢাকা কলেজের ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করে আইডিয়ালের শিক্ষার্থীরা। এতে ঢাকা কলেজের শিক্ষার্থী আহত হয়েছে এমন অভিযোগে হামলা চালানো হয় আইডিয়াল কলেজের মূল ফটকে। প্রায় 1 ঘন্টা ধরে চলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। একসময় আইডিয়াল কলেজের বিশাল নামফলক খুলে নিয়ে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে আহত হয় অন্তত 15 জন শিক্ষার্থী। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পুরো ঘটনার জন্য দুই কলেজের শিক্ষার্থীরা একে অপরকে দোষারোপ করেছে। ছোট সাধারণ ইস্যু নেই, এটা কেন হয়েছে বা কি কারণে হয়েছে তা আমরা তখন জানতাম না। ওরা যখন পাথর পিটতেছিল আমাদের 2-3 জনের ফ্রেন্ডের মাথা ফাটছে। ল্যাবেটে নিয়ে আসা হয়েছে, ম্যাডাম ওরা ল্যাবেটে নিয়ে আসতেছিল, ওই টাইমে ম্যাডামের গায়ে হাত দেওয়া হয়েছে। আইডিয়াল কলেজ আমাদের ক্যাম্পাসের ভিতরে যে মুক্ত মঞ্চ আছে সেই মুক্ত মঞ্চ গিয়ে তারা গিয়া হামলা করে, একটা ছাত্রকে সেখানে মারে। আইডিয়াল স্টুডেন্টরা আইসে ডিলাইতেছে ক্যাম্পাসের ভিতরে বিজয় এলুপাতারি এবং আমাদের ঢাকা কলেজ অডিটোরিয়াম আছে, ওইখানে আজকে মনে হয় নবীন বরণ, ওইখানে ডিলাইতেছে। নতুন এমডি নিয়োগের প্রতিবাদ জানিয়েছেন তিতাসের কর্মকর্তা কর্মচারীরা। এই ঘটনার জেরে পেট্রোবাংলায় ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন তিতাস ও পেট্রোবাংলার বেশ কয়েকজন। ঘটনার দায় একে অপরের উপরে চাপাচ্ছে দুই পক্ষই। পেট্রোবাংলার চেয়ারম্যান জানিয়েছেন দুর্নীতি জিয়ে রাখার দুরভিসন্ধি থেকেই নতুন এমডিকে মানতে পারছে না তিতাসের কর্মকর্তারা। তবে সন্ধ্যায় 4 কর্মকর্তা ও 1 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে পেট্রোবাংলা। গণঅভ্যুত্থান পরবর্তী ভাবনা নিয়ে তৃতীয় দিনের মতো দেশের বিভিন্ন জেলায় সফর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সফরে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময় করেন তারা। দেখা করেন নিহতদের স্বজন ও আহতদের সাথে। ছাত্রদের সাথে যোগ দেন সমন্বয় সভায়। নারায়ণগঞ্জ সফর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে নারায়ণগঞ্জের মাজদাইরে আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে মত বিনিময় সভা করেন তিনি। হত্যাকারীদের বিচারের আওতায় আনা ও আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন। বিকেলে মাজদাইর একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে হয় ছাত্র নাগরিক মত বিনিময় সভা। এ সময় ফ্যাসিস্ট সরকারের পুলিশ ও ছাত্রলীগের করা হামলা নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা রাজপথে তৎপর থাকবে বলে ঘোষণা দেন সার্জিস। আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে আজকের যারা তরুণ সমাজ তারাই। আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন রাজপথে নামবো। এদিকে বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে ছাত্র জনতার সাথে মত বিনিময় সভায় যোগ দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শহীদদের স্মরণে আয়োজিত সভায় আসিফ বলেন, বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে হলে ভারতকে এদেশের জনগণের মতামতকে মূল্যায়ন করতে হবে। শেখ হাসিনা সরকারের মতো ভারতের কাছে আর কখনো নতজানু হবে না বাংলাদেশ। ভারত এদেশে শুধু একটি সরকার, একটি দলের সাথে কথা বলতো, সেটি হচ্ছে আওয়ামী লীগ। এখন আর সেই সুযোগ নেই। এখন কথা বলতে হবে দেশের জনগণের সাথে। জনগণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে।
সকালে সিলেটে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম সহ 11 সদস্যের দল। আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক আবু তোরাবের পরিবারের সাথে দেখা করেন তারা। পরে বিকেলে ছাত্রদের সভায় হাসিব বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে হওয়া সব অন্যায্য চুক্তি বাতিল চায় ছাত্র জনতা। আমরা চাই সিন্ডিকেট মুক্ত, দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, মাদক মুক্ত বাংলাদেশ দেখতে। এই দেশে যারা ফ্যাসিস্ট হাসিনার দোসর কিংবা এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজই যথেষ্ট। বিকেলে রাঙামাটিতে পৌঁছান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শহীদ মিনার প্রাঙ্গণে সভায় যোগ দেন। সাথে ছিলেন চট্টগ্রামের সমন্বয়ক তালাত মাহমুদ খান রাফি। পাহাড়ের মানুষের অধিকার নিশ্চিতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান হাসনাত। মাদ্রাসাকে স্কুলের মুখোমুখি দাঁড় করানো হয়েছে, বিশ্ববিদ্যালয়কে কমের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এভাবে বিভাজন করতে 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 রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে। সফরে ছাত্র জনতার মধ্যে ঐক্য বজায় রাখার জোর তাগিদ দেন সমন্বয়করা। নতুন দেশ গড়তে সবাইকে জানান এক হয়ে কাজ করার আহ্বান। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কেবল বিদ্যুৎ বিভ্রাট নয়, দেশে এমন অনেক বিভ্রাটই এখন বিদ্যমান, আর এসবই স্বৈরাচারী সরকারের লুটপাটের ফল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দুটি দলের সঙ্গে বৈঠক করে দলটির লিয়াজো কমিটি। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ বসে নেই, দেশবিরোধী নানা চক্রান্তে তারা এখনও সক্রিয়। এ সময় আওয়ামী শাসনামলে হওয়া সব হত্যার বিচার দাবি করেন তিনি। চাঁদপুরে অগ্রণী ব্যাংক থেকে ৭৫ লাখ টাকা নিয়ে ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষ উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। মতলব উত্তর উপজেলার অগ্রণী ব্যাংক পিএলসি ছ্যাঙ্গারচর শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাংকের ছ্যাঙ্গারচর বাজার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ মিয়া সোমবার বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, অগ্রণী ব্যাংক পিএলসির ছ্যাঙ্গারচর বাজার শাখার ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষ গত 29 আগস্ট বিভিন্ন বাহানায় ব্যাংকে হাজির না হলে ব্যাংকের ভোল্ট খোলা সম্ভব হয়নি। পরবর্তীতে ব্যাংকে তার অনুপস্থিতি সন্দেহজনক হলে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন শাখা ব্যবস্থাপক ইউসুফ মিয়া। এর আগে রোববার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ভল্ট খোলা হয়, সেখানে ৭৫,২০,০০০ টাকা কম পাওয়া যায়। সম্প্রতি তুরস্কের একটি দৈনিক পত্রিকা ইয়েনি সাফাক এ প্রকাশ হয়েছে মোজো সাপোর্ট প্যালেস্টাইন ক্যাম্পেইনের কথা। নিসা নূর কেভসোগলু নামের একজন রিপোর্টার তার রিপোর্টে জানিয়েছেন, বাংলাদেশি কোলা ব্র্যান্ড মোজো ফিলিস্তিনিদের ডোনেট করেছে। বিক্রিত প্রতি বোতলের জন্য ১ টাকা দান করা হয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে এই ক্যাম্পেইন শুরু হয়। এখন পর্যন্ত ৯০ লাখ টার্কিশ লিরার সমপরিমাণ বাংলাদেশি টাকা দান করেছে মোজো। বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে মোজো এই প্রথম ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে আসে। বকেয়া বেতন দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এতে দেখা দিয়েছে তীব্র যানজট। মঙ্গলবার বিকেল থেকে গাজীপুরের সারাবো এলাকায় অবস্থান নেয় কয়েকশো শ্রমিক, ভাঙচুর চালায় কারখানায়। 1 মাসের বকেয়া বেতন দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করায় মহাসড়কের দুপাশের দীর্ঘ যানজট তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়েছেন যাত্রী চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বিমান বাহিনী। জেলায় স্মরণকালের বন্যায় শুরু থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছে বিমান বাহিনী। বন্যা পরবর্তী সময়ে ঢাকা থেকে আসা ত্রাণগুলো ক্ষতিগ্রস্ত ফেনীর ফুলগাজী ও পরশুরাম সহ অন্যান্য দুর্গত এলাকায় প্রান্তিক জনপদে গিয়ে পৌঁছে দিচ্ছে বিমান বাহিনীর সদস্যরা। ত্রাণের পাশাপাশি পরিচালিত হচ্ছে মেডিকেল ক্যাম্প। ত্রাণ ও স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সাধারণ মানুষ। বানভাসী মানুষের পুনর্বাসন ও সহযোগিতায় টাঙ্গাইলে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। রাইজিং হোপ ফাউন্ডেশন উদ্যোগে সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শীর্ষ ব্যান্ড মিউজিক দল ফিনিক্স, অল্টারকেশন ও ফ্রিকোয়েন্সি সহ স্বনামধন্য ব্যান্ড গান পরিবেশন করেন। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, বানভাসীদের পাশে দাঁড়াতে তাদের এই আয়োজন। দর্শকেরা, এই ছিল আমাদের সব খবরের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।